টা হচ্ছে একটু কম্বাইন্ড রয়েছে যে আর্কিটেক্টরা কিভাবে এখান থেকে আসলে হেল্প পেতে পারে আমাদের এই লাইন থেকে। তো আমার প্রেজেন্টেশনের আজকে যদি আপনারা দেখেন যে প্রেজেন্টেশনের যে মূল থিম এনভায়রনমেন্ট এক্সপেরিয়েন্স সিমুলেশন মধ্যে ক্লাস আছে এবং মূল টার্গেট আসলে হেলথ ওয়েলবিং। যেমন গত জাস্ট আজের প্রেজেন্টেশন থেকেও কিন্তু ইনফর্মাল সেটেলমেন্ট নিয়ে যে কথাগুলো হয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছে যে হিট স্ট্রেসের কথা বলছে। তো সেই জায়গাগুলো হয়তো আমি টাচ করতে পারবো, কারণ মূল উদ্দেশ্য আমাদের আসলে আমরা কিভাবে আমাদের স্থাপনাগুলোতে ভালো থাকি। তো আমরা এনভায়রনমেন্ট বলতে যেটা বুঝি যে আমাদের দুই ধরনের এনভায়রনমেন্ট আছে, ন্যাচারাল এবং বিল্ট এনভায়রনমেন্ট। মূলত আমাদের যে কাজ সেটি হচ্ছে বিল্ট এনভায়রনমেন্ট নিয়ে, যেখানে আসলে অনেকগুলো সেক্টর রিলেটেড আপনারা দেখবেন: প্রোডাক্ট, ইন্টেরিয়ার, স্ট্রাকচার, ল্যান্ডস্কেপ, সিটিজ, রিজিয়নস অ্যান্ড আর্ট। মূলত আমাদের মূল কাজগুলো বা মেইনলি আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি সেটা হচ্ছে ধরা যেতে পারে ইন্টেরিয়র, স্ট্রাকচার, এই জায়গাগুলোতে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে বিল্ডিং ওরিয়েন্টেড, স্মল স্কেল যদি বলি। তো প্রথমে আসি এক্সপিরিয়েন্স। আসলে এক্সপিরিয়েন্সটা কি? এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমরা যে জায়গায় থাকি না কেন সেই জায়গায় আমরা অনেক ধরনের অ্যাটাচমেন্ট আমাদের মধ্যে হয়। সে অ্যাটাচমেন্ট কখনো সোশ্যাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট, বিহেভিয়ারাল অ্যাটাচমেন্ট, বিভিন্ন অ্যাটাচমেন্ট হয়। এই ছবিটা হচ্ছে মেলবোর্ন স্কুল অফ ডিজাইনের, যেখানে আমি পিএইচডি করেছিলাম। দিনের বেলায় আপনারা দেখবেন যে লাইট নিয়ে, ডে লাইট নিয়ে এক ধরনের এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। এবং এই স্কুলের ভেতরে যখন আমরা যেতাম তখন দেখা যেত যে বিভিন্ন মডেল, বিভিন্ন কিছু একটা এক্সিবিট হতো বিভিন্ন সময়। কিন্তু এই যে লাইটগুলো, শেড বা শ্যাডোগুলো, এগুলো আসলে যে কারোর মনকে আসলে একটা স্টিমুলেট করতো। তো সেখানে সারা উইলিয়াম গোল্ডহেগেন উনি একটা বই লিখেছিলেন, ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড। এই বইটাতে উনি এই ছবিটা ইউজ করেছিলেন এবং বলেছিলেন যে দি আর্কিটেক্টস অ্যাকচুয়ালি মানে লার্জ একাডেমিক বিল্ডিং, কিন্তু সেখানে ইন্টিগ্রেট করা হয়েছে ক্লাইমেটোলজিক্যাল, ম্যাটেরিয়াল এবং সোশ্যাল সার্কামস্টেন্সেসগুলো। তো এইভাবেই আসলে একটা স্পেস এক্সপিরিয়েন্স আমরা দিতে পারি। তো এটা হচ্ছে হিউম্যান এক্সপিরিয়েন্স, যেটাকে আসলে আমরা ওইভাবে মেজার করতে পারি না। আমরা অনেক সময় মাইন্ড ম্যাপিং বা বিভিন্ন কিছু কথা বলি, কিন্তু এগুলো আসলে কিভাবে মেজার করি সেগুলোর কিছু টুলস টেকনিক হয়তো আবিষ্কৃত হয়েছে, কিন্তু এগুলো মেজার করার জন্য মূলত আমাদের মাইন্ডটাকে রিড করতে হয়। এবার যদি আমি আসি এক্সপিরিয়েন্সের আরেকটা ছবিতে, যে ছবিটা দেখে আসলে আমরা খুব সহজে এক্সপিরিয়েন্স জিনিসটা কি বা এক্সপিরিয়েন্স ডিজাইনটা কি বা আমরা আর্কিটেক্টরা কি ডিজাইন করি সেটার একটা পার্থক্য আমরা খুঁজে পাবো। এখানে দেখবেন যে ডিজাইন একটা রোড তৈরি হয়েছে, কিন্তু মানুষজন যাতায়াত করছে মাঠের এই কর্নার দিয়ে। তো আমরা অনেক সময় ডিজাইন যেটা করে থাকি যে আমাদের মতো করে ডিজাইন করে থাকি, কারণ আমরা ডিজাইনার বা আর্কিটেক্ট। তো আমাদেরকে কোনো কিছু ডিজাইন করতে হবে, এই চিন্তা নিয়ে আমরা সবসময় মাঠে কাজ করি। কিন্তু ইউজারদের আসলে এক্সপেকটেশন কি, নিডস বা ডিমান্ড কি, সেটা কিন্তু এইরকম এক্সপিরিয়েন্স থেকে আসে। তো দুইটা যদি আমরা কম্বাইন করতে পারি তাহলে আসলে ইউজার বা আমরা হিউম্যান বা হিউম্যানিটির যদি কথা বলি, নিডস অ্যান্ড ডিমান্ড, সেটা আমি আরবান সেটেলমেন্টের কথা হোক বা আরবান প্রথম যে প্রেজেন্টেশনটা হলো স্ট্রিটস্কেপের কথা হোক, সব জায়গায় কিন্তু আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো আর কি। এবং তারপরে হচ্ছে আমার টপিকস আরেকটা, সেটা হচ্ছে সিমুলেশন। আমরা হচ্ছে বর্তমানে আর্কিটেক্টরা বিল্ডিং এনার্জি বা ক্লাইমেট চেঞ্জ, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে খুবই সচেতন এবং আমরা ডিজাইনের মধ্যে এই জিনিসগুলো প্রোভাইড করতে চাই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে প্রোভাইড করব, সেটাতে একটা সায়েন্টিফিক সিস্টেম থাকা দরকার। তো এইটাকে আমরা বলছি যে এনভায়রনমেন্টাল সিমুলেশন। অর্থাৎ আমরা ডিজাইন করলাম, ডিজাইনের সাথে আমরা হিউম্যান এক্সপিরিয়েন্সটা কানেক্ট করলাম, এবং সেই সাথে যদি আমরা বিল্ডিং সিমুলেশন বা এনভায়রনমেন্টাল সিমুলেশনটাকে কানেক্ট করতে পারি তাহলে আমরা আসলে এই হেলথ এবং ওয়েলবিংটাকে আমরা এক করতে পারবো। এই যে হিউম্যান হেলথটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো, যেটাকে আসলে বর্তমানে থিওরিতে বলা হচ্ছে হিউম্যান বিল্ডিং ইন্টারাকশন।
আপনারা যারা আছেন, যারা ইন ফিউচারে এই বিষয়ে আরো জানতে চান, আপনারা এই হিউম্যান বিল্ডিং ইন্টারঅ্যাকশন দিয়ে সার্চ দেবেন, দেখবেন যে অনেক বড় রকম কাজ হচ্ছে। বিশেষ করে কোভিডের পরে আমাদের একটা ডিজাইন ট্রান্সফরমেশন কিন্তু হয়ে গেছে। আমরা আগে যখন ডুয়েলিং ডিজাইন করতাম তখন হাউস হোল্ড অ্যাক্টিভিটি বা এগুলোর কথা চিন্তা করে ডিজাইন করতাম, কিন্তু যখন কোভিড হয়ে গেল, কোভিডের মধ্যে সোশ্যালাইজেশন বা ট্রান্সফরমেশনের অনেকগুলো ধাপ আমাদের সামনে আসলো, যেখানে ইনফেকশন, ডিজিজ, হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন বিভিন্ন আসলো। তখন কিন্তু ডুয়েলিং ইউনিটগুলো শুধুমাত্র আমাদের বসবাসের জায়গাগুলোকে সার্ভ করতেছে এমন না, তখন এটার মধ্যে আমাদের হেলথ হাইজেনিক বিষয়টা আসলো, ওয়ার্ক ফ্রম হোম বিষয়টা আসলো, সোশ্যাল ইন্টারাকশন, সোশিয়াবিলিটি এবং হাউস হোল্ড অ্যাক্টিভিটি তো আছেই, সেগুলো আসলো। সুতরাং আমাদের চিন্তা করতে হবে। এখন আমরা শুধুমাত্র একটা পারপাসে ডিজাইন করলে হয় না, আমাদের ডিজাইনগুলো হচ্ছে মাল্টিপারপাস ওয়েতে করতে হয়। তো এই কারণেই আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করছি সেটাকে এই তিনটাকে কিভাবে আসলে আমরা এক করতে পারি, কম্বাইন করে আমরা আসলে টুয়ার্ডস সাস্টেইনেবিলিটি, এবং সাস্টেইনেবিলিটির জন্য আমি যেটা বলছি যে হেলথ এবং ওয়েলবিং, এটাকে কিভাবে আমরা ভালো রাখতে পারি, যেখানে হিট স্ট্রেসের কথা থাকতে পারে আমরা দেখাবো। তো বিল্ট এনভায়রনমেন্টের সাথে হিউম্যানের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কখনো হয় ফিজিক্যাল, কখনো সাইকোলজিক্যাল, কখনো আবার হয় সোশ্যাল, কালচারাল বা ইমোশনাল। এবং সেই ক্ষেত্রে বিল্ট এনভায়রনমেন্টের আমরা যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, আমাদের এনভায়রনমেন্টাল অনেক ধরনের এলিমেন্ট আছে। কেউ কেউ আমরা কাজ করি টেম্পারেচার নিয়ে, কেউ এয়ার কোয়ালিটি, লাইট, সাউন্ড, ক্লাইমেট, ভাইব্রেশন, প্রেশার, লেআউট, স্পেশাল অবজেক্ট, এগুলো নিয়ে, এবং এগুলো টাইমের সাথে সাথে পরিবর্তন হয়। কিন্তু এই দুইটাকে কম্বাইন করতে গেলে আমাদের যে মূল উদ্দেশ্য থাকে যে কমফোর্টেবল বিল্ট এনভায়রনমেন্ট কিভাবে আমরা করতে পারি, যেখানে স্টিমুলেটিং পিপল ইন্টারাকশন বা সেন্সরি ইনভলভমেন্ট থাকা দরকার। তো এটা হচ্ছে মোর আমরা বলি আর্কিটেকচারাল সায়েন্স, এটাকে আমরা মূলত অ্যাড্রেস করি। তো এইখানে বর্তমান ডিজাইনের সাথে আমাদের গ্যাপটা কোথায়, কেন এই বিষয় নিয়ে আসলে কাজ করা বা কেন এই বিষয়গুলো নিয়ে সবাইকে জানানো। আমরা ডিজাইন করছি কিন্তু আবার আমাদের এক্সপিরিয়েন্সও আছে, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, সেটা আরবান স্কেলেও হতে পারে, যেটার ছবি আমি প্রিভিয়াসলি দেখিয়েছিলাম। কিন্তু সেইখানে যে আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার বা ইউজার সেন্টার থিওরি, এখানে একটা লিমিটেশন আছে। আমাদের নিডস অ্যান্ড ডিমান্ডস, আর আর্কিটেক্ট আমরা যারা ডিজাইন করছি, আমি আর্কিটেক্ট বলছি বিকজ দিস স্থাপত্য উৎসব, তো এই দুইটার মধ্যে একটা কানেক্টিভিটি দরকার, যে কানেক্টিভিটিটা আমাদের ইউজার সেন্টার থিওরি আনতে পারে, যেটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল সাইকোলজির আমব্রেলার মধ্যে আছে। সেইখানে যদি আমরা এই দুইটাকে অ্যাড করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের নিডস অ্যান্ড ডিমান্ডটাকে কম্বাইন করতে পারবো আমাদের আর্কিটেকচারাল ডিজাইনের সাথে। তো এখন যদি একটু আমি খুব সহজভাবে আসি যে কেন এই জিনিসগুলো আসলে আমাদের দরকার। দেখেন 1970 থেকে 2030 আমাদের ঢাকা সিটির পপুলেশন কিন্তু ঊর্ধ্বগতি, এবং এটা কিন্তু মানে এমন না যে কোনো বছর কমেছে বা কোনো কিছু, উঠছে তো উঠছেই। ইভেন এখানে মিডল ইনকাম গ্রুপের পিপল এর যে অনুপাত, সেটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, এবং পোর কিন্তু অনেক সময় আরো পোর হয়ে যাচ্ছে। কিন্তু মিডল ইনকাম যারা আসলে আমাদের ইকোনমিক্যালি ড্রাইভ, মানে আমাদের কন্ট্রিবিউট করতেছে আমাদের দেশে, সেই মানুষদেরকে নিয়ে আমরা আসলে কিছু ভাবছি কিনা। এবং আমি যদি ফ্ল্যাটের প্রাইসের কথাও বলি, অ্যাপার্টমেন্টের প্রাইসের কথাও বলি, প্রায় অ্যাপার্টমেন্টের প্রাইস দিন দিন বাড়ছে, কিন্তু ঠিক তার বিপরীতভাবে দেখা যাচ্ছে যে অ্যাপার্টমেন্টের সাইজ আবার কমে যাচ্ছে। তো আমাদের একটা জায়গাতে পৌঁছাতে হবে। আমরা অনেক সময় কম্প্যাক্ট লিভিং এর কথা বলি, যে আমরা বোধহয় কম্প্যাক্ট লিভিং করলে ভালো হবে, কিন্তু আসলেও কি তাই? একটা কম্প্যাক্ট লিভিং এর মধ্যে, ইভেন আমি যদি বলি যে আমি আমার ইউনিভার্সিটির কথাই যদি বলি, আমরা অনেক সময় আমরা কম্প্যাক্ট লিভিং এর মধ্যে আছি, এক রুমে দেখা যাচ্ছে 4 জন আছে। বা ঢাকা শহরের বা চিটাগং শহরে আমরা অনেক অ্যাপার্টমেন্ট ঘুরে দেখি যে কম্প্যাক্ট লিভিং এর নামে এমন ভাবে করে দিয়েছে যেখানে প্রাইভেসির কোনো বিষয় থাকে না, যেখানে আলো বাতাস আসে না, শুধুমাত্র আমরা দেখি যে আমরা কত স্কোয়ার ফিট পাচ্ছি। তো এই জায়গাতে আসলে আপনার সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা SDGs গোল যেটা 11টা আছে, আমরা অনেক কথা বলি, কিন্তু আসলে আর্কিটেক্টরা আমরা কোনটা সলভ করতে পারছি? তো এই জায়গাগুলো নিয়ে আসলে দেখছি। তো আমরা এরকম করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, এগুলো আমরা অ্যাপার্টমেন্ট তৈরি করছি, আমাদের মতো কোনো আর্কিটেক্ট এগুলো তৈরি করছেন বা আর্কিটেক্টরা তৈরি করছেন, এবং সেখানে আমরা
একটার পর একটা বিল্ডিং তৈরি করছি। আমাদের বিএনবিসি কোড আছে, যে কোডে বলা আছে যে চারপাশ থেকে কতটুকু জায়গা ছেড়ে দিতে হবে। আমরা শুধুমাত্র এইটুকু নিয়েই কিন্তু আছি। আমরা যখন একটা প্ল্যান জমা দিই তখন আমরা কি দেখি, যে সেটব্যাক রুলসটা মূলত দেখি, কিন্তু আমরা কেউ জানি না যে বিএনবিসি কোডে এনভায়রনমেন্টাল বিষয়গুলো আছে। কিন্তু এটা আসলে কে মেজার করছে? এটা কিন্তু কেউ মেজার করছে না। আমাদের বিল্ডিং, এটা আমাদের সারফেস, আমরা এই জানলা দিয়ে আকাশ দেখি, এবং এইটুকু ডিজাইন করেই আমরা কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম বিল্ডিং এর আমরা ফ্যাসাদ কেমন ডিজাইন করছে, রাস্তা দিয়ে যেতে গেলে আমরা সবসময় বলি এই বিল্ডিংটা সুন্দর, এই বিল্ডিংটা সুন্দর। কি দেখে বলি আমরা? বাইরে আমরা যাচ্ছি, এরকম আমাদের ডাস্ট, ধুলোবালি, এবং সেটার জন্য কিন্তু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অনেকটা দায়ী আমাদের দেশে। কারণ বাইরের দেশে প্রিফেব্রিকেশন বা মডুলেশন কনস্ট্রাকশন টেকনোলজি আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু নাই। আমরা ধুলোবালি, ইট, সিমেন্ট সবকিছু কিন্তু রাস্তায় রেখে দিচ্ছি। এটা হচ্ছে রিসেন্ট চট্টগ্রাম শহরের অ্যাপার্টমেন্টের ইনডোর এনভায়রনমেন্ট বা এয়ার কোয়ালিটির চিত্র। রিসেন্ট 2 মাস আগে এটা আমি মেজার করেছি আমরা, এবং এখানে দেখা যায় যে এই যে ঠান্ডা, মানে এটা মেজার করেছি জাস্ট এই শীতকাল আসার কয়েকদিন আগে। তখনও দেখা গেছে যে ইনডোর টেম্পারেচার 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে ভেতরে চলে আসতেছে, এবং 4টা নাগাদ বা 2টা নাগাদ এই টেম্পারেচারটা আরো বেড়ে যাচ্ছে। হিউমিডিটি, ডাস্ট, আমাদের ডাস্ট অ্যালার্জি বা বিভিন্ন কিছু তৈরি হচ্ছে। তো এই এবং এবং এইটা কিন্তু আমাদের আউটডোর টেম্পারেচারের থেকে দেখা যাচ্ছে অনেক সময় ইনডোর টেম্পারেচারটা বেশি হয়ে যাচ্ছে, বিকজ আমরা কিচেনে রান্না করছি, সেই রান্নার প্রপারলি ভেন্টিলেশন সিস্টেম হয়তো আমরা দিতে পারছি না। আসলে এগুলো কিভাবে দিব? এবং এটার জন্য যেটা দেখা যায় আমাদের হেলথ সিনারিওতে একটা বড় ইম্প্যাক্ট পড়ছে। এটা সব আর্কিটেক্টের জানা দরকার যে আমরা যে ডিজাইন করছি, হেলথ নিয়ে চিৎকার করছি, আসলে কি হচ্ছে। সবচেয়ে বেশি সর্দি কাশি বা ফ্যাটিক, এই যে সরি এই প্রবলেমগুলো সব থেকে বেশি হচ্ছে। এবং আমরা যদি হেলথ সিমটম এর ক্ষেত্রে আমরা বিভিন্ন প্যারাগ্রাফ করেছি যে বেডরুমে কেমন, ড্রয়িং রুমে কেমন, তো প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে এই ধরনের হেলথ সিমটমগুলো নিয়ে বসবাস করছে অকুপেন্টসরা। তারা ডাক্তারের কাছে যাচ্ছে। আপনারা নিজেরাই দেখছেন যে বর্তমানে আমাদের হসপিটাল এর সংখ্যা বাড়ছে, ক্লিনিকের সংখ্যা বাড়ছে, ওষুধপত্র আমরা মোটামুটি মুড়ির মতো খাই, কোনো সমস্যা নেই আর কি। কিন্তু আমরা কখনো আর্কিটেক্টরা ভাবি না যে অ্যান্টিবায়োটিক আমাদের কাজ করছে না, কিন্তু এটা যে আমাদের দ্বারাও সৃষ্ট, এটা কিন্তু আমরা অনেক সময় ভাবি না। হতে পারে সেটা 10%, বাট আমাদেরকে ভাবতে হবে। পরের গ্রাফে যাই, যে হিট স্ট্রেস, এইটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এর ভিতরে দেখা যায় যে মার্চ টু অক্টোবর পর্যন্ত, মার্চ বাদ দিলাম, এপ্রিল টু অক্টোবর পর্যন্ত হিট স্ট্রেসের পরিমাণ সব থেকে বেশি থাকে আমাদের দেশে। এটা এমন না যে এটা আমি তৈরি করেছি, এটা বিভিন্ন জায়গার ডাটা নেওয়া হয়েছে, এবং আমাদের এনভায়রনমেন্টাল ল্যাবের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই ইনস্ট্রুমেন্টগুলো 24 ঘন্টা বসিয়ে, এবং সেই ডাটাগুলো থেকে দেখা যায় যে এইরকম ঘটনাগুলো আমরা অ্যাভারেজে বলতে পারি আমরা হিট স্ট্রেসের মধ্যে আছি। কেউ মারা গেলে বলে স্ট্রোক করছে, খুব সহজ কথা। আমরা কিন্তু ভালো যে আমরা খুব সহজ কিছু টার্ম ইউজ করে অনেক প্রবলেমকে দূরে সরাতে পারি, কিন্তু এইটা যে আসলে হিট স্ট্রেসের কারণে হতে পারে সেটা আমরা বলি না। এইটা দেখেন, ডিজাইন রিকোয়ারমেন্ট কম্প্যারিজন, যেখানে অ্যানালাইসিস করে দেখা গেছে যে ভেন্টিলেশনের সব নিচেরটা, যেটা ভেন্টিলেশনের প্রবলেম হচ্ছে সব থেকে বেশি আমাদের। এটা ইউজার ফিডব্যাক, যে অকুপেন্টস ফিডব্যাক। রেড কালারগুলো যদি আমি যাই, নিড ডাস্ট প্রুফ ভেন্টিলেশন, অনেকজন বলেছে। এখন ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ টেকনোলজি দ্যাট ক্যান রিডিউস ডাস্ট ফ্রম দি ভেন্টিলেশন সিস্টেম? এখন পর্যন্ত কি আমরা এরকম কোনো প্রোডাক্ট ডিজাইন করতে পেরেছি যে আমরা এমন একটা ভেন্টিলেশন সিস্টেম বিল্ডিং এ লাগিয়েছি যেটা আসলে ডাস্ট প্রুফ করবে? করিনি বা নাই। হয়তো আছে, কিন্তু সেটা হয়তো কেনার সামর্থ্য আমার নেই, মেকানিক্যাল যেটা আছে। কিন্তু এখানে কিন্তু আমাদের আর্কিটেক্টদের অনেক বড় ভূমিকা থাকতে পারে। আমরা দেখার সৌন্দর্যের জন্য অনেক সময় অনেক স্ক্রিনিং ইউজ করি,
কিন্তু আমরা আর্কিটেক্টরা জানি না এই স্ক্রিনিং গুলোতে ঢাকা শহর বা চিটাগাং শহরের বাইরে যে ডাস্ট গুলো আছে সেগুলো জমা হয় সেগুলো পরিষ্কার করবে কে? তো এগুলো কিন্তু প্রবলেম। আমরা খালি অ্যাস্থেটিক্সের পিছনে ছুটছি। তো সেই জায়গায় আরো দেখেন যে মোর ওপেনিং চেয়েছে, কিন্তু আর্কিটেক্টরা মোর ওপেনিং দেবে কোথায়? কারণ জায়গা নাই তো। জায়গা আছে সামনে একটু, আর সেটা যদি ওয়েস্ট ফ্যাসাদ হয় তাহলে তো শেষ। আর পাশে তো জায়গা নাই, পাশে আপনি টয়লেটের হাই উইন্ডো তো খুলতে পারেন না, কারণ টয়লেটের হাই উইন্ডো খুললে আপনার প্রাইভেসিতে প্রবলেম হবে। কি করবেন? তারপরে উপরে বলছে মোর ইনডোর ওপেন স্পেস, তারা চেয়েছে অকুপেন্টসরা, কিভাবে দেবেন? পার স্কোয়ার ফিটের দাম আমার মনে হয় যে আমার থেকে আপনারা ভালো জানেন যারা অ্যাপার্টমেন্টে থাকেন। তো আমরা এই জন্য আর্কিটেক্টের ডিজাইনে আমরা একটা নতুন কম্বিনেশন ট্রাই করছি, যে আমরা যদি আসলে এনভায়রনমেন্টাল ডিজাইন সবাই জানি, কিন্তু হিউম্যান এক্সপিরিয়েন্সকে যদি মধ্যে অ্যাড করি এবং এই তিনটাকে যদি আমরা কম্বাইন করি, যেটাকে আমরা বলছি এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স ডিজাইন, যেটাকে সংক্ষেপে বলছি ইএক্সডি, সেটা মেবি হেলথ এবং ওয়েলবিংকে কিছুটা অ্যাড্রেস করতে পারে। এবং এটা আমরা বিভিন্ন স্কেলে ইউজ করতে পারি। আরবান স্কেলে, প্র্যাকটিসে, রিসার্চে, বিভিন্ন জায়গায় করতে পারি। এটাতে আসি হিট স্ট্রেস, এটা আমার গবেষণা। এটা হিউম্যান বডির মানে আমরা যেরকম জ্বর আসলে কি বলি যে 100 ডিগ্রি উঠে গেছে, কিন্তু আমাদের বডির কিন্তু টেম্পারেচার সব জায়গায় সেম না। আপনারা দেখবেন যে কপালে, কাঁধে, পেটে, হাতে বিভিন্ন জায়গায় আমাদের থার্মাল কমফোর্ট গুলো ভিন্ন ভিন্ন। এরকম প্রায় 42% উপরে, এটা জাপানে এই ল্যাবটা আছে, এখানে সেন্সর লাগিয়ে আমরা চেক করেছি যে আমাদের বডির বিভিন্ন জায়গার থার্মাল কমফোর্ট গুলো এক এক জায়গায় এক এক রকম থার্মাল, আমরা এটাকে ভোট করি। তো আমরা